আসসালামু আলাইকুম। আজকে ম্যাট্রিক্সের এমন একটা স্পেশাল লেকচার হবে যেটা ম্যাট্রিক্সের রিটেন প্রবলেমগুলো সলভ করতে অনেক হেল্পফুল হবে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স শর্টকাট মেথডে কিভাবে করা যায়, বিপরীত ম্যাট্রিক্স বের করার সমাধান পদ্ধতি। এরপরে আমরা পড়ব ক্রেমার নিয়ম, অর্থাৎ একগুলো তিন চলক বিশিষ্ট সমীকরণ থাকবে, সেগুলো ক্রেমার নিয়মে সলভ করতে হবে। এবং ফাইনালি ম্যাট্রিক্স নিয়মের সাহায্যে তিন চলক বিশিষ্ট তিনটা সমীকরণ আমরা সলভ করে দেখাবো। প্রথমে শুরু করা যাক অনুবন্ধী ম্যাট্রিক্স সম্বন্ধে। অনুবন্ধী ম্যাট্রিক্স কি জিনিস প্রথমে আমরা খেয়াল করি। অনুবন্ধী ম্যাট্রিক্স তার ইংরেজি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যেটাকে এডিজে অফ কোনো একটা ম্যাট্রিক্স এভাবে লেখা হবে। এডিজে এ মানে হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় খেয়াল করো। কোনো একটা বর্গ ম্যাট্রিক্স তো অবশ্যই হতে হবে, বর্গ ম্যাট্রিক্স না হলে এই ধরনের ম্যাট্রিক্স বের করা যাবে না। বর্গ ম্যাট্রিক্সের প্রত্যেক উপাদানের বা প্রত্যেক ভুক্তির সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হবে। তার মানে হচ্ছে প্রথমে তো বর্গ ম্যাট্রিক্স হতেই হবে, এরপরে আমরা দেখব যে প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে এবং প্রত্যেকটা উপাদানের সহগুণককে ওই জায়গাতেই বসিয়ে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তাকে বলা হবে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স। আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি, দেখো এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 3x3 একটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা যাবে। এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য সাধারণ নিয়মে আমরা কি বললাম যে প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে। আমরা জানি সহগুণক মানে হচ্ছে চিহ্ন সহ অনুরাশি। তাহলে এই যে 3 যে উপাদানটা আছে তার সহগুণক যেটা হবে সেটা ওই 3 পজিশনেই বসবে। তাহলে আমরা যদি এখানে সেই ম্যাট্রিক্সটা বের করি, সেই ম্যাট্রিক্স আমরা বের করার পর আমরা জানি সেই ম্যাট্রিক্সকে আবার ট্রান্সপোজ করতে হবে। তার মানে এখানে যে সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা আমরা লিখব তাকে ট্রান্সপোজ করার পরে ফাইনালি যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই হবে ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এই 3 যে পজিশনটা ছিল এই পজিশনে বসবে ওই 3 ম্যাট্রিক্সের সহগুণক। আমরা এখানে অবশ্য সহগুণকগুলো বের করে রেখেছি। সহগুণক মানে ছিল কি চিহ্ন সহ অনুরাশি। খেয়াল করো 3 যে উপাদানটা আছে সেইটার সারি এবং কলাম বাদ দিলে 1 0 -1 1 এরকম একটা অনুরাশি পাওয়া যায় এবং আমরা জানি এটার চিহ্ন থাকে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আমরা এই জিনিসগুলো খুব ভালো করে জানি চিহ্নগুলো দেওয়া। তাহলে তার জন্য 3 এর জন্য প্লাস হচ্ছে, তাহলে 3 এর জন্য হচ্ছে চিহ্ন প্লাস এবং তার অনুরাশি হচ্ছে 1 0 -1 1। তাহলে এইটা যদি আমরা বের করি তাহলে কত পাওয়া যাবে, আগে এদিকে গুণ করব 1 -0, তাহলে পাওয়া যাবে +1। এইটা হচ্ছে 3 যে উপাদানটা আছে তার সহগুণক। তাহলে আমি ওই পজিশনে 1 ভ্যালুটা বসাইলাম, এটা ছিল এই 1টা ছিল 3 উপাদানের সহগুণক। একইভাবে আমি যদি -4 যে উপাদানটা আছে তার আমি সহগুণক বের করতে চাই, তো -4 এর জন্য চিহ্ন হচ্ছে আমাদের মাইনাস, এই কারণে সামনে মাইনাস দেওয়া হলো এবং এই সারি এবং এই কলাম বাদ দিলে -2 0 -1 1 এই কয়েকটা উপাদান নিয়ে অনুরাশি বের করতে হচ্ছে। তাহলে আমি যদি এটার ভ্যালু বের করি এদিকে হবে -2 -0 এবং সামনে একটা মাইনাস আছে, তাহলে আমরা এখান থেকে কত ভ্যালু পাবো, এখান থেকে ভ্যালু পাওয়া যাবে শুধুমাত্র 2 পাওয়া যাবে এখানে। তাহলে আমি ওই জায়গায় বসিয়ে দিব 2, বসিয়ে দিব ওই -4 উপাদানের জায়গায়। একইভাবে আমি যদি +2 এর সহগুণক বের করি তাহলে এই সারি এবং এই কলাম বাদ দেব, -2 1 -1 -1। এটা হচ্ছে 2 উপাদানের অনুরাশি এবং তার চিহ্ন হচ্ছে প্লাস, তার মানে সহগুণক হয়ে গেল। তাহলে আমি যদি এটার ভ্যালু বের করি তাহলে এটা কত আসবে, -2 এবং -1 গুণ করলে হচ্ছে 2 মাইনাস -1 এবং 1 গুণ করলে -1, তার মানে মাইনাসে হচ্ছে +1। এটা হচ্ছে এর অনুরাশির মান এবং সামনে প্লাস চিহ্ন আছে, তার মানে ভ্যালুটা পাওয়া যাচ্ছে 3। তাহলে আমি ওই 2 পজিশনে ওইটার সহগুণকের মান 3 বসিয়ে দিব।
তো এইভাবে প্রত্যেকটা সহগুণকের মান আমি ক্যালকুলেশন করে যদি আমি এখানে বসাই তাহলে পাওয়া যাবে। তাহলে আমরা প্রত্যেকটা উপাদানের সহগুণক ক্যালকুলেশন করে আমরা এখানে বসিয়েছি। আমরা সময় বাঁচানোর জন্য মানগুলো ক্যালকুলেশন অটোমেটিক করে আমরা এখানে বসিয়েছি। তাহলে প্রত্যেকটা উপাদানের সহগুণক এখানে বসলো। আমরা কি বলেছি, সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করতে হবে। এই ম্যাট্রিক্সকে আবার ট্রান্সপোজ করলে নাকি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। তাহলে অ্যাডজয়েন্ট এ মানে কি, এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হবে। এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে কি পাওয়া যাবে, সারিকে কলাম বানাবো 1 2 3, তারপর 2 5 7 এবং -2 -4 5। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন আমরা দেখব বিপরীত ম্যাট্রিক্স, যেটা কিনা এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক, বিপরীত ম্যাট্রিক্স বের করা। এখন দেখো, আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই অনুবন্ধী ম্যাট্রিক্স নিয়মে, অর্থাৎ অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার পর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়। খেয়াল করো, যে কোনো একটা ম্যাট্রিক্স এ ছিল, তার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স দ্বারা ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। সেটা মানে কি, খেয়াল করো যে অ্যাডজয়েন্ট এ অর্থাৎ এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স আগে বের করে নিতে হবে সহগুণকের মাধ্যমে। আমরা সহগুণকগুলো বের করার পর আমরা অবশ্যই ট্রান্সপোজ করা দেওয়ার পর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পেরেছি। তার মানে আমাদের কাজ অর্ধেক হয়ে গিয়েছে এবং এখন আমার কাজ হলো ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক যে মানটা আছে তাকে দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু যদি আমি বের করতে চাই সেটা কত আসবে, আমরা যদি এই সারি বরাবর নির্ণায়ক ভ্যালু বের করতে চাই, নির্ণায়কের মান আমরা বের করতে পারি যে কোনো একটা সারি বা কলাম বরাবর প্রত্যেকটা উপাদানকে তার সহগুণক দ্বারা গুণ করতে হবে এবং ফাইনালি যোগ করতে হবে। তাহলে 3 যে উপাদানটা ছিল তার সহগুণক আমরা যেহেতু অলরেডি বের করে রেখেছি, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধাই হলো আমরা 3 এর সহগুণক কত বের করেছি, 3 এর সহগুণক বের করেছিলাম 1। এরপর -4 যে উপাদানটা ছিল তার সহগুণক বের করেছি কত, তার সহগুণক বের করেছি হচ্ছে 2, এবং 2 যে উপাদানটা ছিল তার সহগুণক বের করেছি হচ্ছে 3। তাহলে এই যে উপাদানগুলো আছে এদেরকে জাস্ট যোগ করতে হবে। যোগ করার পর আমি কত পাবো, 3 - 8 + 6, তাহলে পাওয়া যাবে হচ্ছে 1। অর্থাৎ এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু আসলো 1। তাহলে আমি যদি এ ইনভার্স পেতে চাই তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে তাকে 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1 দ্বারা ভাগ করা মানে কি, প্রত্যেক উপাদানকে 1 দ্বারা ভাগ করা। তাহলে প্রত্যেক উপাদানকে 1 দ্বারা ভাগ করলে আমি ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাবো। অর্থাৎ এই যে 1 2 - 2, এই 2 5 - 4 এবং 3 7 5, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের আনসার, কারণ আমাদের নির্ণায়ক ভ্যালুটা ছিল 1। বাই এনি চান্স নির্ণায়ক ভ্যালুটা যদি অন্য কিছু একটা আসতো, মনে করো সাপোজ কথার কথা যদি 3 আসতো, এই নির্ণায়ক ভ্যালুটা যদি 3 আসতো, তাহলে আমি এখানে 3 দ্বারা ভাগ করতাম। 3 দ্বারা ভাগ করতাম মানে কি, প্রত্যেকটা উপাদানকে 3 দ্বারা ভাগ করতাম। তাহলে এখানে প্রত্যেকটা জায়গাতে 3 দিয়ে ভাগ করতে হতো, প্রত্যেকটা উপাদানকে 3 দিয়ে ভাগ করতাম। তাহলে যে ভ্যালুটা আসতো ফাইনালি সেটাই লিখতে হতো বিপরীত ম্যাট্রিক্স হিসেবে। কারণ এই যে নির্ণায়ক দ্বারা ভাগ করলাম মানে কি, 1/3 দ্বারা যে আসলে গুণ করলাম এইটা কিন্তু বাইরে রাখা যাবে না, এটাকে ভিতরে উপাদানগুলোর সাথে গুণ বা ভাগ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। সোজা কথায় নির্ণায়কের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু দিয়ে প্রত্যেকটা উপাদানকে ভিতরে ভাগ করে দেখাতে হবে। এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের অনুবন্ধী ম্যাট্রিক্স মেথড, যেখানে আগে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করে নিতে হয়। প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করার পর সেই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করতে হয়। অনুবন্ধী করার পর তাকে ওই মেইন ম্যাট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু দ্বারা ভাগ করতে হয়। নির্ণায়ক ভ্যালু দ্বারা ভাগ করার পর প্রত্যেকটা উপাদানকে ভাগ করার পর ফাইনালি আমরা এরকম যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। আমরা এখন দেখাবো ম্যাট্রিক্সকে কিভাবে শর্টকাট মেথডে বিপরীত ম্যাট্রিক্স বের করা যায়। এখন দেখো শর্টকাট মেথড অফ ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে খুব সহজেই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়।
মনে করো আমরা একটা ছোট ম্যাট্রিক্স দিয়ে শুরু করি। মনে করো একটা 2x2 ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করি। সাপোজ এরকম একটা ম্যাট্রিক্স আছে 2 3 -1 4। এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। যেটা করতে হবে সেটা হলো উপরে একটা ম্যাট্রিক্স লাগবে। সেই ম্যাট্রিক্সটা হবে এরকম যে আমরা মুখ্য কর্ণ বরাবর মান চেঞ্জ করে দিব। এই বরাবর ভ্যালু চেঞ্জ, মুখ্য কর্ণ বরাবর ভ্যালু চেঞ্জ, অর্থাৎ 2 এর জায়গায় চলে যায় 4, 4 এর জায়গায় চলে যাবে 2। এবং গৌণ কর্ণ বরাবর এই যে গৌণ কর্ণটা আছে, গৌণ কর্ণ বরাবর সাইন তথা চিহ্ন চেঞ্জ হবে। চিহ্ন চেঞ্জ হওয়া মানে হচ্ছে 3 3 জায়গাতেই থাকবে, 3 3 জায়গাতেই থাকবে, বাট চিহ্নটা প্লাস থেকে হয়ে যাবে মাইনাস, এবং 1 1 এর জায়গাতেই থাকবে, চিহ্নটা হয়ে যাবে প্লাস। এটাই হচ্ছে উপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা, এবং তাকে মেইন ম্যাট্রিক্সের মান দ্বারা অবশ্যই ভাগ করতে হবে। মেইন ম্যাট্রিক্সের মান দ্বারা যদি আমরা ভাগ করি 4 দুগুণে 8 মাইনাস 3 একে -3, অর্থাৎ 8 + 3, অর্থাৎ আমরা লিখতে পারি, সরাসরি লিখতে পারি এটা হচ্ছে 11। এই 11 দ্বারা যদি আমরা ভাগ করি তার মানে হচ্ছে প্রত্যেকটা উপাদানকে 11 দ্বারা ভাগ করা। -3/11, 1/11, 2/11। এই যে ম্যাট্রিক্সটা পেলাম এটাই হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স। আশা করি 2/2 ম্যাট্রিক্স খুব সহজেই আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। এখন দেখো প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা সহগুণক বের করার মাধ্যমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স না বের করে আমরা খুব শর্টকাটে কিভাবে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি সেটা এখন খেয়াল করবা। প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, মেইন যে ম্যাট্রিক্সটা আছে সেটা আমরা প্রথমে লিখলাম। এখনো কিন্তু আমরা ম্যাট্রিক্স চিহ্ন দেই নাই, থার্ড ব্র্যাকেট দেই নাই। আগে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আগে লিখলাম। লেখার পর যেটা করতে হবে, প্রথম যে দুইটা কলাম আছে যেটা আমরা সারাংশের বিস্তৃতিতে পড়েছিলাম, প্রথম দুইটা কলামকে কপি করে ডানে বসাতে হয়। তাহলে প্রথম দুইটা কলামকে যদি আমি ডানে বসাই 3 -2 -1 -4 1 -1, এটা হচ্ছে কলাম দুইটাকে আমি ডানে বসালাম। এখন যেটা করতে হবে, প্রথম সারি দুইটা যে আছে এই সারি দুইটাকে আবার কপি করে নিচে বসাতে হবে। তাহলে প্রথম সারি দুইটাকে কপি করে যদি আমি নিচে বসাই তাহলে কি পাবো, 3 -4 2 3 -4 -2 1 0 -2 1। কি করলাম প্রথমে মেইন ম্যাট্রিক্সের দুইটা কলামকে ডানে কপি করে বসালাম, এবং ফাইনালি উপরের দুইটা সারিকে কপি করে নিচে বসালাম। অর্থাৎ আমার মাথায় আছে যে আমার এই অংশটা হচ্ছে মেইন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমি প্রত্যেকটার সহগুণক বের করতেছি এই শর্টকাট মেথডে। সহগুণক বের করার পর আমি সেই ম্যাট্রিক্সকে আবার অবশ্যই ট্রান্সপোজ করলে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। তাহলে খেয়াল করো আমি এখন কি করব। প্রথম যে উপাদানটা আছে 3, সেই 3 এর কোণা বরাবর যে 4টা উপাদান আছে, কোণা বরাবর বলতে এই কোণা পর্যন্ত আসার পরে যে 4টা উপাদান নিয়ে একটা অনুরাশি করা যায়, অর্থাৎ ওই কোণা বরাবর এই যে 4টা উপাদান আছে সেই 4টা উপাদানকে নিয়ে তার অনুরাশি বের করা যায়। তাহলে তার অনুরাশি কেমনে বের করি আমরা, আগে এদিকে গুণন তারপরে এদিকে গুণন। তাহলে আমি এখানে মান বের করলে কি পাবো, 1 - 0, তার মানে পাবো আমি 1 ভ্যালু পেলাম 3 এর। এখন দেখো -4 এর জন্য ওই কোণা বরাবর আসবো। -4 এর কোণা কোনটা, এইটা। এই বরাবর 4টা উপাদান নাও, এই 1 2 3 4, এই যে হচ্ছে 4টা উপাদান। এই 4টা উপাদানের অনুরাশির মান বের করো। তাহলে প্রথমে আসতেছে 0, তারপরে আসতেছে 0 -2, তার মানে 0 + 2, অর্থাৎ আমি শুধু লিখতে পারি শুধুমাত্র 2। এরপর আমি এই যে 3 উপাদানটা যে আছে, এরপর আমি যে 2 উপাদানটা আছে তার আমি কোণা বরাবর 4টা উপাদান নিতে চাই। তাহলে এই কোণা বরাবর আসো, এই কোণা বরাবর আসার পর 1 2 3 4, এই যে 4টা উপাদান আছে এই 4টা উপাদান নিয়ে আমি অনুরাশি বের করব। তাহলে -2 এবং -1 গুণ করলে হচ্ছে +2 -1 +2 -1, তার মানে কত হয়, +3। তাহলে এখানে আমি পেলাম 3, এটা গেল। এরপর আমি এই যে -2 যে উপাদানটা আছে তার অনুরাশি বের করতে চাই। ওই কোণা বরাবর আসো, ওই কোণা বরাবর ওইটাকে মুখ্য কর্ণের প্রথম উপাদান ধরে
চারটা উপাদান নাও। এই হচ্ছে 1 2 3 4টা উপাদান, আশা করি বুঝতে পারছো। তাহলে -1 এবং 2 গুণ হয়ে হচ্ছে -2 এবং -4 এবং 1 গুণ হয়ে -4, সেই -4 এবং মাইনাস মিলে সূত্রের প্লাস, তাহলে হয়ে যাচ্ছে 2। এরপর এই যে 1 যে ভ্যালুটা আছে সেই কোণা বরাবর আমি এই কোণা বরাবর আসলাম, আসার পর 1টা 2টা 3টা 4টা এই যে 4টা উপাদান তাকে নিয়ে আমি অনুরাশি বের করব। তাহলে 1 এবং 3 গুণ হয়ে হচ্ছে 3, তাহলে 3 থেকে -2 ইন্টু -1 মিলে হচ্ছে -2, -2 মিলে হচ্ছে +2, তার মানে পাবো আমি 5 গেল। এরপর 0 যে উপাদানটা আছে সেই 0 উপাদানটার আমি কোণা বরাবর এই যে কোণা বরাবর এই যে প্রথম উপাদানটা তাকে মুখ্যকরণের উপাদান ধরে এই যে 4টা উপাদান নিলাম, তাহলে -1 এবং -4 মিলে হচ্ছে 4, -3 এবং -1 মিলে গুণ হয়ে হচ্ছে -3, -3 মানে হচ্ছে +3, তার মানে আমি পাবো 7। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো -1 এর কোণা বরাবর যে উপাদানটা আছে তাকে ধরে 4টা উপাদান নাও, এই 1 2 3 4 এই 4টা উপাদান নিলাম, তাহলে -4 এবং 0 গুণ হয়ে হচ্ছে 0, -2 এবং 1 গুণ হয়ে হচ্ছে 2, তার মানে 0 - 2 মানে হচ্ছে -2। এরপর -1 যে উপাদানটা আছে তার কোণা বরাবর এই যে কোণা বরাবর 1 2 3 4টা উপাদান নিলাম, এই 4টা 2 এবং -2 মিলে হচ্ছে -4 এবং 3 এবং 0 গুণ হয়ে হবে হচ্ছে 0, তার মানে -0, তার মানে হচ্ছে এটা হচ্ছে -4 এবং ফাইনালি 1 এর জন্য আমি ফাইনাল এই 4টা উপাদান নিয়ে যদি মান বের করি তাহলে পাবো -5। আশা করি কিভাবে বের করলাম বুঝতে পারছো। প্রত্যেকটা উপাদান নেব, তার কোণা বরাবর যে উপাদানটা আছে তাকে মুখ্যকরণে প্রথম উপাদান ধরে 4টা উপাদান নিয়ে একটা অনুরাশি বের করব, তার মান বের করব। খুব শর্টকাটে বের করা যায় এভাবে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম তাকে অবশ্যই ট্রান্সপোজ করতে হবে, তাহলে এইটাকে ট্রান্সপোজ করলে আমি পাবো 1 2 3 2 5 7 -2 -4 -5, এটা হচ্ছে আমার ফাইনালি ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করলাম। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমি এটার কি করব, মান দিয়ে ভাগ করব। তো এইটার মান আমরা বের করেছিলাম, এই ম্যাট্রিক্সের মান আমরা বের করেছিলাম 1, তাহলে এইটাকে যদি 1 দিয়ে ভাগ করি ফাইনালি নিশ্চয়ই এই মানটাই আসে, তাহলে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে এইটা ছিল, এই শর্টকাট মেথডটা ছিল মূলত অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার মেথড। আমরা প্রত্যেকটার আলাদা আলাদা সহগুণক বের না করে আমরা এই মেথডে সহজেই এরকম করে তার সহগুণকের দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা বের করতে পারি। সহগুণক দ্বারা ম্যাট্রিক্স বের করার পর ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাই এবং ফাইনালি তার মান দ্বারা ভাগ করলে আমরা ফাইনালি বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাই। আশা করি খুব সহজেই এখন থেকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবে। এখন এই ম্যাট্রিক্সটাই বিপরীত ম্যাট্রিক্স বের করব অন্য মেথডে। অনেক সময় প্রশ্ন আসে যে সমাধান পদ্ধতিতে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করো, তখন আমাদের উপায় থাকে না, আমরা সহগুণক দ্বারা বা শর্টকাট মেথডে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি না, তখন আমাদের সমাধান পদ্ধতিতেই করতে হবে, কোনো উপায় নাই। তো সমাধান পদ্ধতিতে করার জন্য নিয়ম হচ্ছে ax = b। কেন এটা আনলাম কিছুই বুঝে নাই। এ ম্যাট্রিক্স মানে হচ্ছে মেইন ম্যাট্রিক্সটা আমরা এখানে লিখব 3, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এক্স ম্যাট্রিক্স হচ্ছে যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, সেক্ষেত্রে 3টা চলক আসবে এক্স এর, এক্স ওয়াই জেড। এবং বি ম্যাট্রিক্স সেটা হচ্ছে ধ্রুব সংখ্যার 3টা উপাদান এ বি সি। এটা হচ্ছে সমাধান নিয়মে করার টেকনিক, যেখানে আমরা ম্যাট্রিক্সটা নিব, তারপর 3টা এক্স ওয়াই জেড চলক নিব গুণ করার জন্য এবং ফাইনালি ডান দিকে থাকবে একটা এবিসি নামক বি ম্যাট্রিক্স। এটা ছিল আমার এক্স ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এইটা কেন করলাম, এইটা করলে যেটা হবে আমরা ফাইনালি এইটা গুণ করার পর 3টা সরল জোট সমীকরণ পাবো। সেটা কেমন, 3 - 4 2 দিয়ে যদি আমি এই কলামকে গুণ করি তাহলে পাবো 3x - 4y প্লাস 2z = 2z। এরপর পাবো -2x প্লাস y প্লাস 0। এরপরে পাবো -x - y প্লাস z। এটা একটা ম্যাট্রিক্স ছিল। এই ম্যাট্রিক্স = a b c। খেয়াল করে দেখো এই যে 3টা
উপাদান আছে এই ম্যাট্রিক্সটার, এটা কিন্তু তিনটা উপাদান, এখানে তিনটা উপাদানেই এক্স ওয়াই জেড ওয়ালা রাশি আছে। সেই এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে সেগুলোই ছিল মূলত এ ম্যাট্রিক্স, এবং এক্স ওয়াই জেড ছিল এক্স ম্যাট্রিক্স। তার মানে এইরকম রাশির ক্ষেত্রে এই যে এক্স ওয়াই জেড সেটা একটা ম্যাট্রিক্স, তার মানে কলাম ম্যাট্রিক্স, এবং 3 -4 2 -2 1 0 -1 1 1 এগুলো ছিল এ ম্যাট্রিক্স। এইটা কেন করলাম? এটা করলে যেটা হবে, আমরা ফাইনালি 3x - 4y + 2z = লিখতে পারবো a, কারণ সমতা আছে, সমতা ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী। তারপর লিখতে পারবো -2x + y = b, এবং -x - y + z = c। এটা আমরা লিখতে পারবো। এটার নাম দেব আমরা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এইটা করার কাজ কি? কাজ হচ্ছে আমরা যদি এক্স ম্যাট্রিক্সকে আলাদা করতে পারি, অর্থাৎ এই যে ax = b আছে, ax = b ছিল, আমরা যদি এক্স ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে বের করতে হবে a ইনভার্স b। কারণ কি? a দিকে চলে যাবে, b/a হবে, b/a মানে হচ্ছে a ইনভার্স b। তার মানে a ইনভার্স b মানে কেমন ম্যাট্রিক্স হবে খেয়াল করো তো। ax ম্যাট্রিক্স যদি এরকম একটা ম্যাট্রিক্স হয়, এক্স ওয়াই জেড ওয়ালা তিনটা উপাদান বিশিষ্ট ম্যাট্রিক্স হয়, এইটাই তো ছিল আমাদের ax ম্যাট্রিক্স। তাহলে a ইনভার্স সেও তো এর মতন দেখতে একটা ম্যাট্রিক্স হবে, সেই a ইনভার্স b মানে কেমন দাঁড়াবে? দাঁড়াবে a - 2b + c, তারপরে twice a - 3b + 4c, তারপর 3a - 2b - 4c, এরকম। সাপোজ কথার কথা এরকম একটা ম্যাট্রিক্স যদি আসে, তাহলে আমি আসলে কি বুঝবো? যে এ বি সি মানে ছিল আসলে এরকম এ বি সি, এবং সামনে যে উপাদানগুলো আছে, এই যে ধ্রুব সংখ্যাগুলো 1 - 2 1 2 - 3 4 3 2 - 4, এই যে উপাদানটা পেলাম, যে এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এটা হচ্ছে আমার সামনের এ ইনভার্স ম্যাট্রিক্স। অর্থাৎ আমি ফাইনালি যদি এক্স ম্যাট্রিক্স, অর্থাৎ এক্স ম্যাট্রিক্স তো ছিল আমার এক্স ওয়াই জেড, এটা ছিল এক্স ম্যাট্রিক্স। ফাইনালি আমি যদি এক্স ওয়াই জেড এর মান এ বি সি আকারে বের করতে পারি, তাহলে এ বি সি এর সহগগুলোকেই আমি বলতে পারবো এ ইনভার্স ম্যাট্রিক্স। কারণ এ বি সি ছিল বি ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেড ছিল এক্স ম্যাট্রিক্স, তার মানে সহগগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সটাই হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এতক্ষণ আলোচনার মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে, আমরা যদি এত না পেঁচাই তাহলে সহজ কথায় বলতে গেলে আমরা যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে তাকে সামনে রেখে এক্স ওয়াই জেড ওয়ালা একটা কলাম ম্যাট্রিক্স নিব ডান পাশে, লিখবো এ বি সি ওয়ালা একটা বি ম্যাট্রিক্স নিলাম, তারপর গুণ করার পর এইরকম একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে সমতা করার মাধ্যমে এরকম তিনটা সমীকরণ পেলাম। এই তিনটা সমীকরণ পাওয়ার পর যেটা করতে হবে, এখান থেকে আমার এক্স ওয়াই জেড তিনটা সমীকরণ পেতে হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে কিসের সাহায্যে? এ বি সি এর সাহায্যে। ওয়াই কেও এ বি সি এর সাহায্যে, জেড কেও এ বি সি এর সাহায্যে। অর্থাৎ এই যে এরকম কিছু লাইন আসবে, এরকম যদি লাইন আসে, সেগুলোর এবিসি ম্যাট্রিক্স মানে তো আমি জানি হচ্ছে সেটা হচ্ছে এবিসি ম্যাট্রিক্স, যেটা আমি ধরেছিলাম। তাহলে এইগুলোর যে সহগগুলো আছে, এই যে সহগগুলো থাকবে, ওই সহগগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সটাই নিশ্চয়ই হবে এ ইনভার্স ম্যাট্রিক্স, এটার মতো করে। তার মানে আমার কাজ হচ্ছে মূলত এই তিনটা ফাংশন, এই তিনটা সমীকরণ সমাধান করে এক্স ওয়াই জেড এর মান বের করা এ বি সি এর সাহায্যে, এবং ফাইনালি এ বি সি এর যে সহগগুলো আসবে ওদের দ্বারা গঠিত ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার ফাইনালি এ ইনভার্স ম্যাট্রিক্স। আমরা এখন যেটা করব, এই তিনটা সমীকরণকে সমাধান করে এক্স ওয়াই জেড এর মান বের করে দেখাবো। তাহলে দেখো, আমরা যদি এই তিনটা সমীকরণ সমাধান করতে চাই, তিনটা চলক আছে, অবশ্যই আমাদের তিনটা সমীকরণও লাগবে। তিনটা সমীকরণ ছাড়া আমরা তিনটা চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারবোই না। তো তিনটা সমীকরণ আমার আছে, আমি দেখি সব থেকে মিনিমাম চলক কোথায় আছে সেটা ধরে করলে সুবিধা হবে। যদি মিনিমাম না থাকে তাহলে আমাদের অন্য প্রসেসে যেতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর সমীকরণটার মধ্যে একটা চলক মিসিং আছে, এখান থেকেই কাজ শুরু করতে হবে। খেয়াল করো, এখানে আছে -2x + y = b। এইটা ধরে আমি আগাবো। কেন আগাবো?
এখানে -2x + y = b আছে, তার মানে z অনুপস্থিত। তার মানে আমি যদি z অনুপস্থিত ওয়ালা আরেকটা সমীকরণ বের করতে পারি, আবার রিপিট করছি, z অনুপস্থিত থাকবে এরকম আরেকটা সমীকরণ বের করতে পারি যেখানে x আর y থাকবে, সেই এক্স ওয়াই ওলা আরেকটা সমীকরণের সাথে এই সমীকরণকে আমি যদি অপনয়ন বা পদ্ধতিতে সমাধান করি, তাহলে যে কোনো একটা চলকের মান আগে বের করা যাবে। তাহলে আমার টার্গেট হচ্ছে এই সমীকরণকে রাখবো, এই দুইটা সমীকরণ থেকে জেডকে তুলে দিয়ে আমরা এক্স ওয়াই বিশিষ্ট একটা সমীকরণ নিয়ে আসব। তাহলে 1 এবং 3 নম্বর সমীকরণ থেকে জেড তুলে দিতে হলে 1 নাম্বার থেকে 2 নাম্বারকে বিয়োগ করতে হবে 2 দ্বারা গুণ করার পর। তাহলে কি পাবো আমি? উপরে থাকবে 3x - 4y + 2z = a, এবং নিচে থাকবে -2x - 2y + 2z = 2c। এই দুইটা সমীকরণ যদি আমি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 5x, এটা হয়ে যাবে -2y, এটা হয়ে যাবে a - 2c। এটা আমরা একটা সমীকরণ দিলাম, 4 নাম্বার সমীকরণ। এটা কেন করলাম? জেডকে তুলে দেওয়ার কি উদ্দেশ্য? জেডকে তুলে দেওয়ার উদ্দেশ্য ছিল 2 নাম্বার সমীকরণের সাথে 4 নাম্বার সমীকরণ যদি আমি এখন অপনয়ন পদ্ধতি দিয়ে সমাধান করি তাহলে যে কোনো একটা চলকের মান বের করা যাবে। ওয়াইকে আউট করার জন্য আমি কি করতে পারি? 4 নাম্বার সমীকরণ থাকলো প্লাস 2 নাম্বার সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করে নিই, তাহলে কি পাওয়া যাবে? 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করলে পাওয়া যাবে -4x + 2y = 2b। এটাকে আমরা যদি আগের সমীকরণের সাথে যোগ করি তাহলে 2y কেটে যাবে, তাহলে থাকবে x, শুধু x থাকতেছে এদিকে, তাহলে এদিকে থাকবে a + 2b - 2c। দেখো x এর একটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম, তার মানে 1 2 -2 ওয়ালা একটা সারি কিন্তু আমি অলরেডি পেয়ে গিয়েছি। তাহলে x এর ভ্যালুটা আমরা সেভ করে রাখবো। x এর ভ্যালুটা হচ্ছে x = a + 2b - 2c। এইটা আমার কাছে সেভ করা থাকুক। এখন আমি x এর মানের সাহায্যে y এর মান বের করতে চাই, কারণ কি x এর মান যদি 2 নম্বর সমীকরণে বসাই দেই তাহলেই y এর মান বের হয়ে আসবে। তাহলে আমরা লিখতে পারি y = 2x + b, অর্থাৎ 2a + 4b - 4c + b। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে 2a + 5b - 4c। y এর মান বের হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় সারিও আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত বিপরীত ম্যাট্রিক্সের। তাহলে y এর মানও এখানে আমরা সেভ করে রাখি, 2a + 5b - 4c, এটা ছিল y এর মান। এখন x এর মান y এর মান তো অলরেডি পেয়ে গিয়েছে, এখন z এর মান বের করার জন্য আমরা যে কোনো একটা সমীকরণে এদের মানকে বসাই দেই। এই যে 3 নম্বর সমীকরণে এই x এবং y এর ভ্যালু বসিয়ে দেই, তাহলে আমরা z এর মান বের করতে পারবো। তাহলে 3 নম্বর সমীকরণে x এবং y এর মান যদি বসাই দেই, z = আসবে x + y + c। x এবং y কে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে কি আসবে? x মানে ছিল a + 2b - 2c, y মানে কি ছিল? 2a + 5b - 4c + c। তাহলে এখান থেকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে a এবং 2a মিলে হচ্ছে 3a প্লাস 2b এবং 5b মিলে হচ্ছে 7b এবং 2c - 4c + c মিলে হচ্ছে -5c। এটা হচ্ছে z এর সমীকরণ। তাহলে আমি যদি x y z কে একটা ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করি, x y z, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হবে? এই ম্যাট্রিক্সটা হবে, আমরা যদি এখানে x এর মান প্লট করি, a + 2b - 2c, তারপর আসবে 2a + 5b - 4c এবং 3a + 7b - 5c। এই যে ভ্যালুটা পেলাম, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স ছিল? আমাদের মনে আছে নিশ্চয়ই, x = a ইনভার্স b ম্যাট্রিক্স ছিল। a ইনভার্স b ম্যাট্রিক্স ছিল x ম্যাট্রিক্সটা, কারণ আমাদের ছিল ax = b, তার মানে x = ছিল b/a, অর্থাৎ a ইনভার্স b এই ম্যাট্রিক্সটা ছিল। তাহলে b ম্যাট্রিক্স তো a b c গুলো তো b ম্যাট্রিক্স, তাহলে a ইনভার্স ম্যাট্রিক্স কোনটা? আমরা বলেছিলাম যে এই উপাদানগুলোর সহগগুলোই হচ্ছে a ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে a ইনভার্স ম্যাট্রিক্স কোনটা হবে?
এ ইনভার্স মানে তাহলে কি আসবে, সরাসরি চলে আসবে 1 2 -2, এরপরে আসবে 2 5 -4 3 7 -5। এই যে ম্যাট্রিক্সটা আমরা ড্র করলাম, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আগের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, যেটা আমরা বারবার প্রমাণ করছিলাম। অনুবন্ধী ম্যাট্রিক্সের সাহায্যে এটাই এসেছিল, শর্টকাট মেথডে এটাই এসেছিল, এবং সমাধান পদ্ধতিতে অবশ্যই এটাই আসতে বাধ্য। আমরা সমাধান মেথডেও বিপরীত ম্যাট্রিক্স বের করাটা শিখলাম। এখন আমরা চলে যাব ক্রেমারের নিয়ম। এখন আমরা আছি ক্রেমারের নিয়মে কিভাবে সমীকরণ সমাধান করতে হয়। তো আমরা তিন চলকে যাওয়ার আগে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ গুলো কিভাবে সলভ করা যায় সেটাই আমরা এখন দেখি। মনে করো এই দুইটা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট দুইটা সমীকরণ, এক্স এবং ওয়াই হচ্ছে চলক, জয়টা চলক থাকে ওইটা সমীকরণও থাকতে হয়। তো এইটাকে আমরা সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করব। ওখানে লেখা আছে এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডি, ওয়াই ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডি। এখানে ডিএক্স কি জিনিস, ডিওয়াই কি জিনিস, ডি কি জিনিস, এটাই হচ্ছে মেইন কনসার্ন। তো আগে আমরা দেখি যে যেহেতু ডি বেশি, শুধু ডি বেশি, সেটা কি জিনিস। এই ডি মানে হচ্ছে চলকগুলোর যে সহগগুলো আছে, আবার বলছি চলকগুলোর যে সহগগুলো আছে তাদের দ্বারা গঠিত নির্ণায়কের মান। তাহলে চলকের সহগ মানে হচ্ছে a1 a2 b1 b2, এইটা হচ্ছে চলকগুলোর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক। এরপর dx মানে কি, dx মানে যখন আমি x এর ভ্যালু বের করব তখন সেই অংশটা বাদ পড়বে, এই অংশটা বাদ পড়বে, ঠিক আছে। তাহলে ওই জায়গায় স্থলাভিষিক্ত কে হবে, এই যে ধ্রুব সংখ্যার যে অংশটা আছে সেইটা, অর্থাৎ a1 a2-র জায়গায় c1 c2 বসলো এবং b1 b2 তার স্থানেই রইল। এটা হচ্ছে dx বের করার নিয়ম। আমরা অবশ্যই এগুলোর কি করব, নির্ণায়ক ভ্যালু বের করব। এবং ফাইনালি dy মানে হচ্ছে আমরা কি করব, dy যখন বের করব তখন y এর চলকগুলো, y এর সহগগুলো বাদ, এই বাদ পজিশনে কে ঢুকবে, c1 c2 ঢুকবে, অর্থাৎ a1 a2 তার নিজস্ব জায়গাতে আছে এবার, এবং b1 b2-র জায়গায় স্থলাভিষিক্ত হবে c1 c2। এরপর এগুলোর নির্ণায়ক ভ্যালু আমরা বের করব, সাধারণ নিয়মে যেভাবে আমরা করে থাকি সেভাবে এগুলোর নির্ণায়ক ভ্যালু বের করব। করার পর যে ভ্যালুগুলো আসবে সেটাই আমরা এই সূত্রে বসিয়ে দেব, তাহলেই সমাধান হয়ে যাবে। আমরা এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। মনে করো এরকম একটা ম্যাথ প্রবলেম আছে যেটার তোমাকে সমাধান করতে বললো। তো এই ধরনের ম্যাথ প্রবলেম সমাধান করা তো খুব সহজ, আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি, আমরা অপনয়ন পদ্ধতিতে করতে পারি। এখন আমরা ক্রেমারের নিয়মে করতে চাই খুব সহজেই। সেটা কিরকম ভাবে বললাম, যে এখানকার আমাকে কি বের করতে হবে, ডি বের করতে হবে। ডি মানে কি ছিল, ডি মানে ছিল শুধুমাত্র চলকগুলোর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক। তার মানে 2 1 3 4, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 4 দোকানে 8 -3, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 5। dx কত, dx মানে হচ্ছে আমরা কি বললাম, যখন dx বের করব তখন x এর জায়গায় স্থলাভিষিক্ত হবে ধ্রুব পদগুলো, অর্থাৎ 1 5 এসে এদের জায়গায় বসবে এবং 1 4 ওদের জায়গাতেই রইল। তাহলে এটার ভ্যালু কত হয়, 4 - 5, দ্যাট মিন -1। এবং dy যদি আমরা বের করতে চাই, dy কত আসবে, dy অর্থাৎ এবার 2 3 তার জায়গাতে থাকবে এবং এই y এর যে সহগগুলো আছে এদের জায়গায় স্থলাভিষিক্ত হবে কারা, এরা। তাহলে এরা এসে কি করবে, 1 এবং 5 বসে যাবে এভাবে। 1 5 বসলে 5 দোকানে 10 -3, তার মানে হচ্ছে 7। তার মানে x এর মান আসলো dx বাই d, dx কত ছিল -1, d মানে ছিল 5, তার মানে এটাই হচ্ছে x এর ভ্যালু। y এর ভ্যালু আসবে dy, অর্থাৎ 7 বাই d এর মান ছিল 5, এটাই হচ্ছে y এর ভ্যালু। আমরা যদি এই দুইটা প্রবলেম সলভ করি তাহলে দেখা যাবে এরকমই মান আসবে। এখন আমরা এই যে তিন চলক বিশিষ্ট তিনটা সমীকরণ আছে সেটা ক্রেমারের নিয়মে সমাধান করতে চাই। তাহলে নিয়ম আগের মতোই, x y z এর মান হবে dx dy dz ডিভাইডেড বাই d, অবশ্যই বুঝতেই পারছো আগের মতন। তাহলে এখানে d মানে কি, চলকগুলোর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক। এরপর dx যখন বের করব, x এর সহগগুলোর জায়গায় ধ্রুবপদগুলো আসবে, y এর সময় y এর জায়গায়, z এর সময় z এর জায়গায়। তো আমরা প্রথমে d বের করতে চাই। d বের করতে চাইলে 2 1 -2 3 2 2 এবং 5 4 3,
এই যে নির্ণায়কটা আসলো, আমরা অবশ্যই এটা নির্ণায়কের ভ্যালু বের করতে পারবো। নির্ণায়কের ভ্যালু বের করলে আসে -7। এরপর যদি আমরা dx বের করতে চাই, dx যদি বের করি তাহলে কি করতে হবে, dx এর যেটা কলাম ছিল এই জায়গাতে কে আসবে, 10 1 4 এসে এই জায়গাতে বসবে, অর্থাৎ 10 1 4 x এর জায়গায়, x এর সহগগুলোর জায়গায় ধ্রুব সংখ্যাগুলো আসলো এবং y এবং z এর সহগগুলো রিমেইন আনচেঞ্জ থাকবে, তারা তাদের জায়গায় বহাল থাকবে। তাহলে এই যে নির্ণায়কটা পেলাম, এটা নিশ্চয়ই আমরা মান বের করতে পারবো। এইটার মান যদি আমরা বের করি তাহলে অ্যাগেইন আসবে -7। একইভাবে আমি যদি dy বের করি, dy কি আসবে, y এর জায়গা অর্থাৎ 2 3 5 ঠিক থাকলো। এরপর z এর কলামগুলো ঠিক থাকবে, -2 2 3 এটাও ঠিক থাকবে, কিন্তু y এর জায়গাতে ধ্রুব সংখ্যাগুলো এসে জায়গা দখল করবে 10 1 4। তো এই যে ভ্যালুটা আসলো, এইটার যদি আমরা নির্ণায়কের ভ্যালু বের করি তাহলে আসবে -14। একইভাবে আমি যদি dz বের করতে চাই তাহলে কি হবে, এই 2 3 5 তাদের জায়গাতে থাকবে, তারপর 1 2 4 এটাও তাদের জায়গাতে থাকবে, কিন্তু z এর সহগগুলোর জায়গায় 10 1 4 এসে জায়গা দখল করবে 10 1 4। তাহলে এই যে নির্ণায়কটা আমরা পেলাম, এই নির্ণায়কটার ভ্যালু কত হবে, নিশ্চয়ই একটা ভ্যালু আসবে। আমরা যদি সলভ করি ভ্যালুটা আসবে 21। এই যে ভ্যালুগুলো পেলাম, dx এর মান পেলাম এইটা, dy এর মান পেলাম -14, dz এর মান পাইলাম 21। তাহলে x এর ভ্যালু কত আসে, x এর ভ্যালু আসে dx -7 ডিভাইডেড বাই -7, তার মানে আসে 1। y এর ভ্যালু কত আসে, -14 ডিভাইডেড বাই -7, তার মানে আসে 2। z এর ভ্যালু কত আসে, 21 ডিভাইডেড বাই -7, তার মানে আসে -3। তাহলে এই যে 1 2 -3 পেলাম, এটাই ছিল এই তিনটা সরল জোট সমীকরণের, তিন চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। আশা করি ক্রেমারের নিয়ম বুঝতেই পেরেছো খুব সহজেই। এখন আমরা চলে যাব ম্যাট্রিক্স নিয়মে কিভাবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হয়। আমরা এই এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন এই ধরনের তিন চলক বিশিষ্ট সরল জোট সমীকরণ ম্যাট্রিক্স নিয়মে কিভাবে করতে হয় সেটা দেখাবো। এরকম তিন চলক বিশিষ্ট তিনটা সমীকরণ আছে, আমাকে ম্যাট্রিক্স পদ্ধতিতে এইটার মান বের করতে হবে, এখানকার সমাধান বের করতে হবে। সমাধান বের করা মানে কি, এখান থেকে আমরা মূলত x y z এর ভ্যালু বের করতে চাই। এক্স ওয়াই জেড এর ভ্যালু মানে কি, আমরা যদি এক্স ওয়াই জেড কে একটা ম্যাট্রিক্সে প্রকাশ করতে পারি এবং এইখানে যদি আমরা ম্যাট্রিক্স আরেকটা দাঁড় করাতে পারি, তাহলে সেই ম্যাট্রিক্সটাই নিশ্চয়ই এক্স ওয়াই জেড এর মান নির্ধারণ করবে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা বাম পক্ষে যে ম্যাট্রিক্সটা আছে, সেই ম্যাট্রিক্সকে আমরা নিশ্চয়ই দুইটা ম্যাট্রিক্সের সাহায্যে লিখতে পারি। আমাদের অবশ্যই মনে আছে যে এরকম ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড নামক একটা কলাম ম্যাট্রিক্সের সামনে এদের সহগগুলো দ্বারা গুণফল করলে এরকম ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে 2 1 -2 3 2 2 5 4 3। তার মানে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা এই ম্যাট্রিক্স পাবো। যেহেতু এটাকে ম্যাট্রিক্সে লিখেছি, তার মানে ডান পক্ষে যারা আছে তাদেরকেও ম্যাট্রিক্সের সাহায্যে লিখতে হবে। তার মানে এটা হচ্ছে 10 1 4। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা, এটাকে যদি আমি এক্স মনে করি, এইটাকে যদি আমি এ মনে করি, আর এইটাকে যদি বি মনে করি, তাহলে এক্স ম্যাট্রিক্স মানে কি, এক্স মানে হবে এ ইনভার্স বি। তার মানে আমি যদি এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি, তার সাথে বি ম্যাট্রিক্স তো 10 1 4 দেওয়াই আছে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করার পর যেটা আসবে সেটাই হবে আমার এক্স ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সকে ইনভার্স করলে যদি আমরা শর্টকাট মেথডে বা সমাধান পদ্ধতিতে বা অনুবন্ধী ম্যাট্রিক্সের নিয়মে, যে কোনো নিয়মে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি, তাহলে আসবে এরকম। অর্থাৎ আমি যদি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করি, তাহলে এই ম্যাট্রিক্সটা চলে আসে, এটা হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্স। এটার সাথে বি ম্যাট্রিক্স কোনটা, বি ম্যাট্রিক্স হচ্ছে 10 1 4। এই ম্যাট্রিক্স দুটো যদি আমি গুণ করি, তাহলে ফাইনালি এ ইনভার্স এবং বি ম্যাট্রিক্স গুণ হলে আমি এক্স ম্যাট্রিক্স পাবো। তাহলে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সকে গুণ করব এবং সেখানে অবশ্যই 1/-7টাও ভিতরে গুণ হয়ে যাবে এবং ফাইনালি আমরা পাবো এরকম 1/-7 এবং এখানে ম্যাট্রিক্সটা আসবে
আমি যদি এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের সাথে গুণ করি, সাধারণ গুণের নিয়মে যদি গুণ করি, তাহলে -7 -14 21 এরকম একটি ভ্যালু পাবো। সময় স্বল্পতার জন্য আমরা ক্যালকুলেশন স্কিপ করছি। এখন এই যে 1/7 এটা দিয়ে যদি আমি এখানে গুণ করি, তাহলে 1/7 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো 1 2 -3। এই ভ্যালুটা যে পেলাম এটা আসলে কি ছিল? আমাদের এক্স ওয়াই জেড এই ম্যাট্রিক্স মানেই ছিল 1 2 -3 এই ম্যাট্রিক্স। তাহলে এক্স ওয়াই জেড 1 2 3 ম্যাট্রিক্স যদি সেম হয় তাহলে আমরা কি বলতে পারি না যে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 2, জেড এর মান হচ্ছে -3। এই যে তিনটে ভ্যালু পেলাম এটাই ছিল এই তিনটে সরল জোটের সমাধান। আশা করি এই কয়েকটা নিয়ম আমরা আজকের পর্বে অনেক কিছু শিখলাম। আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করা শিখলাম, অনুবন্ধী ম্যাট্রিক্সের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখলাম। 3 নম্বরে আমরা শর্টকাট মেথডে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয় সেটা শিখলাম। 4 নম্বরে ছিল সমাধান পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স বের করা। 5 নম্বরে ছিল ক্রেমারের নিয়মে 3টা সমীকরণ বা 2টা সমীকরণকে সমাধান করা। এবং ফাইনালি শিখলাম ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে এরকম 3টা বা 2টা সমীকরণ সমাধান করা যায় সেটা আমরা শিখলাম। আজকের পর্বটা হিউজ একটা পর্ব ছিল। এইটা ম্যাট্রিক্সের যে কোনো প্রবলেম সলভ করতে তোমাকে হেল্প করবে।